সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনাদের নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমরা আজও এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটি হচ্ছে বাংলাদেশি ডেন্টিস্ট হিসেবে বিদেশে প্র্যাকটিস। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ এনটিভিকে। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে ডেন্টিস্টদের চিকিৎসার ক্ষেত্রে সফলতার হারটা আসলে কতটুকু? বাংলাদেশে ডেন্টিস্টে বিশেষ করে মানুষের সচেতনতা ছিল আসলে খুবই কম। বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুইটা দেশে আসলে ব্যাপারটা ঘটেছে এরকম যে ডেন্টিস্টদেরকে তারা ঠিক একজন প্রয়োজনীয় ডাক্তার হিসেবে একসময় মনে করতেন না। কিন্তু বিশ্বজুড়ে আসলে ডেন্টিস্ট, এমবিবিএস বা ফ্যামিলি ফিজিশিয়ান যাদের বলা হয় তাদেরকে একই পাল্লায় মাপা হয়, একই রকমই অনার দেওয়া হয় এবং তারা আসলে প্রাইমারি কন্ট্যাক্ট পারসন আমরা বলি ওখানে। অর্থাৎ যে কোনো রোগে আপনার ডেন্টিস্ট রিলেটেড যে কোনো রোগে আপনি একজন ডেন্টিস্টের কাছে যাবেন। আর ফ্যামিলি মেডিসিন অর্থাৎ আপনার পরিবারের যে কোনো রোগের জন্য প্রথম আপনি যাবেন একজন ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে এটা ছিল না। এখন এসে দেখছি যে সত্যিই ডেন্টিস্টরা খুব ভালো করছেন। আমি আশা করছি যে তারা আরও ভালো করবেন। স্যার, বাংলাদেশে যারা মেডিকেলে যারা পড়াশোনা করছে তারা যখন বিদেশে প্র্যাকটিস করার জন্য যায় তখন আসলে আবার নতুন করে তাদেরকে কিছু ডিগ্রি নিতে হয়, অর্থাৎ বাংলাদেশের যে ডিগ্রিটা সেটা বিদেশে অ্যাকসেপ্টেবল না। এর কারণটা আসলে কি? এটা আমাদের কারিকুলাম রিলেটেড কিছু প্রবলেম, যেটা আসলে বাইরের দেশে যেটা করা হয় যে এই রোগটা কম হয় এই মানে এই না যে আপনি কম জানলে হবে, আপনাকে ওটাও জানতে হবে। কারণ যদি সারা পৃথিবীতে একজন রোগী থাকে একটা রোগের, সেই রোগী তো আপনার হতে পারে। সো আপনাকে ওটাও ভালো জানতে হবে। আমাদের এখানে একটা জেনারেল প্র্যাকটিস, যেটা আমরা সাধারণত যে ফিল্ডে পেশেন্ট বেশি পাই আমরা ওই ফিল্ডটাতে প্রেফার করি। এটা এক ধরনের আর্নিংয়ের জন্য বলতে পারেন, এটাও এক ধরনের আমাদের জন্য বাধা। তো আমরা যখন এখান থেকে ডিগ্রি কমপ্লিট করি তারপর যখন বিদেশে যাই তখন ওদের প্রক্রিয়াটা আমাদের থেকে আলাদা। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ওদের পাসিং রেট হচ্ছে 75%। অর্থাৎ আপনি যে কোনো এক্সামে 75-এর বিলো পেলে আপনি এখানে পাশ করার জন্য বিবেচিত হবেন না। ইভেন 75 পেলেও আপনি পাশ করবেন না। আপনাকে 75% মানে হচ্ছে যে সর্বোচ্চ যে নাম্বার পেল তার থেকে 75% পর্যন্ত আপনি পাশের যোগ্য। কিন্তু ওরা একটা প্রতি বছর এক ধরনের পাসিং রেট থাকে, সাপোজ অ্যারাউন্ড 30%। আপনাকে টপ 30%-এর মধ্যে থাকতে হবে। যদি একটা এক্সাম সবাই দেয়, সবাই 75% পেয়ে যায়, সবাই পাশ করবে না, ওখান থেকে টপ 30%ই পাশ করবে। তো এই যে প্রতিযোগিতা একটা বিষয়, আপনাকে কোয়ালিফাইড হতে হচ্ছে, আপনাকে ওরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। আপনি এই স্ট্যান্ডার্ডের নিচে এসে আপনি ডেন্টিস্ট্রি কিংবা মেডিকেলের প্রফেশন আপনি যেতে পারবেন না। ইভেন আমরা যখন এখান থেকে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি করি তারপর আমরা বিএমডিসিতে একটা রেজিস্ট্রেশন নিয়ে আমরা প্র্যাকটিস করি। আসলে উন্নত দেশে এভাবে করে না, আপনাকে রেজিস্ট্রেশনের জন্য আবার পরীক্ষা দিতে হয় এবং সেখানে 75% পাসিং রেট। আমি দেখেছি কানাডিয়ান ডেন্টিস্ট যিনি ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে পাশ করেছেন কিন্তু রেজিস্ট্রেশন এক্সাম পাশ করতে পারেনি। আনফর্চুনেটলি তার এতগুলো বছর চলে গেছে, তার পক্ষে আর দ্বিতীয়বার দেওয়া সম্ভব না, তাকে অন্য প্রফেশনে যেতে হবে। এই যে শক্ত একটা অথরিটি, অর্থাৎ আপনি স্ট্যান্ডার্ডে না থাকলে আপনাকে তারা কোনো অবস্থাতে প্র্যাকটিস করতে দেবে না। আমরা যখন যাই আমাদের ইংলিশের নলেজের আসলে যেটা হয় আমরা স্পিকিংটা করতে পারি না। আমাদের বাংলাদেশিরা যখন যায় একটা অংশ থাকে যেটা পেশেন্টের সাথে আপনার কমিউনিকেশন। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বড় ল্যাকিংস, আমরা আসলে ওই জায়গাটাতে পাস করতে পারি না। স্যার, আপনি যেটি বলছিলেন যে আসলে বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা দিতে হয়, এটি কি আসলে লাইসেন্স প্রক্রিয়া নাকি লাইসেন্স প্রক্রিয়াটা আরেকটু ভিন্ন? লাইসেন্স প্রক্রিয়া প্রথম ধাপটা হচ্ছে ইকুইভ্যালেন্সি। ইকুইভ্যালেন্সি মিনস আপনি যখন একটা বাংলাদেশি ডিগ্রি নিয়ে যাচ্ছেন ওরা নিশ্চিত হতে চায় আপনি ওদের একটা কানাডিয়ান স্ট্যান্ডার্ড কিংবা ইউএস স্ট্যান্ডার্ডের নলেজ আপনার আছে। এই জন্য 3টা এক্সাম থাকে সাধারণত। ফার্স্ট এক্সামটা থাকে অ্যাসেসমেন্ট অফ ফান্ডামেন্টাল নলেজ, মানে আপনি যে বেসিক নলেজ আপনার আছে কিনা। সেকেন্ড হচ্ছে জাজমেন্ট, আপনি নলেজ আছে বাট আপনি পেশেন্টের যে ডেসক্রিপশন এবং সেটা দেখে আপনি রোগটাকে নির্ণয় করতে পারেন কিনা। এবং থার্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি স্কিল, এটা বলে অ্যাসেসমেন্ট অফ ক্লিনিক্যাল স্কিল, অর্থাৎ স্কিলটা আপনি ডেলিভারি করতে পারছেন কিনা। এই 3টা যখন আপনি পাস করবেন তার মানে হচ্ছে আপনার ডিগ্রিটা ওখানে ইকুইভ্যালেন্ট, সমান। এটা যখন আপনি পাবেন তার মানে এটা আপনি প্র্যাকটিস করতে পারবেন। এর পরের 2টা পরীক্ষা হচ্ছে লাইসেন্স এক্সাম, প্র্যাকটিস করার জন্য। এর মূল উদ্দেশ্য হচ্ছে রোগী আপনার কাছে নিরাপদ কিনা। আমরা একটা টার্ম এখানে বলি নো হার্ম। রোগী আপনার কাছে কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হবে না, সে উপকৃত হতে না পারে, ক্ষতিগ্রস্ত হবে না। উপকৃত হতে পারে না পারে কিভাবে, আপনি তাকে রেফার করবেন। আপনি কাজ করতে পারলেন না, আপনি তাকে রেফার করবেন। কিন্তু এটা মেনটেন করবে আপনার কাছে
একজন ডাক্তারের কাছে একজন রোগী নিরাপদ থাকবে। আমরা একটা পেশেন্টের যখন একটা কাজ করি তখন ওইটার জন্য আমরা রেসপন্সিবল থাকি। একটা ফিলিং যখন আমরা করি 2 বছরের মধ্যে ওই ফিলিং যদি ভেঙে যায় বা কোনো কিছু আমরা আরেকটা পেমেন্ট নিতে পারি। আর আমাদের যে পেমেন্টটা গভর্নমেন্ট থেকে নির্ধারিত, ওখানে একটা রেঞ্জ দেয়া যে আমি এই ফিলিংটা করলে $200 to $300 নিতে পারবো। এটা একটা রেঞ্জ, এটা একটা ফিক্সড রেঞ্জ, এটা ডিপেন্ড করে আরও কিছু ক্রাইটেরিয়ার উপরে। এখন আপনি একটা ছোট ফিলিং বাট আপনার পেশেন্টটা কমপ্লিকেটেড, তখন আপনি একটু এক্সট্রা চার্জ করতে পারবেন, সেই অপশন আপনার আছে, বাট ইটস এ রেঞ্জ। স্যার আপনার কাছে একটু জানবো, আপনি তো দেশের বাইরে প্র্যাকটিস করছেন, আপনার কাছে আসলে কি মনে হয় যে বাংলাদেশে যারা প্র্যাকটিস করছেন ডেন্টিস্ট হিসেবে এখানে যে দাঁতের যে সুস্থতার জন্য, দাঁতকে জীবাণুমুক্ত করার জন্য, মুখের ভেতরের যে ব্যাকটেরিয়া বা যে জার্মস যেগুলো রয়েছে সেগুলোকে জীবাণুমুক্ত করানোর জন্য যে বিষয়গুলো, যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি আসলে কোনো গ্যাপ রয়েছে কিনা? যেহেতু আপনি বাইরে প্র্যাকটিস করছেন, সো ওখানকার এবং এখানকার মধ্যে আসলে কোনো তফাৎ রয়েছে কিনা বা কোনো চেঞ্জেসের দরকার আছে কিনা? আমার কাছে যে বেসিক যেটা মনে হয়েছে যে আমরা এখানে একটু রোগীর জন্য সময় বরাদ্দ কম রাখি। ওখানে আমরা প্রতি রোগীর জন্য 1 ঘন্টা মিনিমাম বরাদ্দ রাখি, এবং প্রতি রোগী যখন আমরা একটা অপারেটরিতে আনি প্রত্যেক রোগীর মাঝখানে আমাদের 10 থেকে 15 মিনিটের একটা গ্যাপ থাকে। বাই দিস টাইম আমরা ইনস্ট্রুমেন্টে যত ধরনের ক্লিনিং করা সেটা আমরা করি, এবং আমরা যেসব জায়গাতে আমরা ডাক্তাররা টাচ করি ওই জায়গাতে এক ধরনের ব্যারিয়ার ইউজ করা হয়, এক ধরনের পাতলা প্লাস্টিকের মতো, ওইটা আমরা ফেলে দিই, আবার নতুন করে একটা সেট আপ করা হয়। এটা আমাদের এখানে আসলে একটু কম করা হয়, কোনো ক্লিনিকে করে আমি দেখেছি, বাট অনেক বেসিক্যালি অনেক জায়গায় আসলে এটা করা হয় না। আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। আমরা তো প্রত্যেকটা পেশেন্টের জন্য আমরা দিনের শুরুতেই জানি আজকে আমরা এতজন পেশেন্ট দেখব, আমাদের ইনস্ট্রুমেন্টের ব্যাকআপটা ওভাবে থাকে। এটা আগে থেকে অটোক্লেভ করা থাকে, অটোক্লেভে আমরা মেনটেন করি, প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা সেট করা থাকে, সব কিছুই, সেটা ডেন্টাল হ্যান্ডপিস থেকে শুরু করে ডেন্টাল মিরর এভরিথিং। তো আসলে ডেন্টাল হ্যান্ডপিস যেটা হয় যে আমরা যে ড্রিলিং যে মেশিনটা আমরা বলি, এইটা এখানে অনেকেই আমি দেখেছি হয়তো কস্টিংয়ের কারণে, কারণ এই জিনিসটার দাম অনেক বেশি, তো তাদের জন্য হয়তো প্রতিটা পেশেন্টের জন্য আলাদা করে এটা করা খুব ডিফিকাল্ট হয়। বাট আমি তাদের সাজেস্ট করবো যেটা স্টেরিলাইজ করে নেওয়া যায়। ইন বিটুইন পেশেন্টস আপনার যদি কয়েকটা থাকে আপনি চেম্বারে অটোক্লেভ মেশিন ইউজ করবেন, আমরা যেটা সবসময় ইউজ করি। আমি বলছি না যে বাংলাদেশের ডেন্টিস্টরা খারাপ করছেন, তারা সত্যিই ভালো করছেন এবং তারা আরও ভালো করতে পারেন। সেটি হয়তো আমার মনে হয় আমরা দেখেছি যে প্রাইভেট হসপিটালগুলোতে সেইগুলো হয়তো খুব ভালোভাবে মেনটেন করা হয়, কিন্তু ছোটোখাটো যে ক্লিনিকগুলো রয়েছে বা মফস্বলে যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে হয়তো এই জীবাণুমুক্তকরণ বিষয়টি হয়তো মেনটেন করা হয় কম। এটা করতে হবে। আপনার কাছে মানুষ আসে চিকিৎসার জন্য, আপনি তাকে ক্ষতি করতে পারেন না। আর একটা ব্যাপার হচ্ছে, এটা যদি আপনার অথরিটি, যারা আইন প্রয়োগকারী সংস্থা বলেন, এই ক্ষেত্রে আমি অথরিটি বলতে আসলে আইন প্রয়োগকারী সংস্থা বলছি না, বলছি যে বিএমডিসি বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, তাদেরকে এটা খুব পাবলিক হেলথ অথরিটি আছে আসলে, তাদেরকে মেনটেন করতে হবে, তাদের রেগুলার ভিজিট করতে হবে। এটা খুব সিম্পল জিনিস, এটা খুব এক্সপেন্সিভ কিছু না। একজন ডাক্তারের পক্ষে অটোক্লেভ মেনটেন করা খুব কষ্টকর কিছু না, খুব ব্যয়ের কিছু না, এটা শুধু সময়ের ব্যাপার। আপনি রোগীকে সময় দেবেন, রোগীকে ভালো চিকিৎসা দেবেন, তার জন্য আসলে রোগীর বিদেশে যাওয়ার দরকার নেই। এটা আপনার একটা প্র্যাকটিস তৈরি হবে। এবং আমি প্রথমে যেটা বলছিলাম যে আমাদের ডাক্তারদের বাইরে গিয়ে যে প্রথম যেটা হয়, আমরা রোগীর সাথে যে কমিউনিকেশন, যে ডেলিভার, এটা আমাদের ঠিক থাকে না, কারণ আমরা তো এখান থেকে একটু তাড়াহুড়া শিখে যাই। তো এটা যখন আপনি আপনার বেসিক প্র্যাকটিসে আনবেন, তখন আপনার বাইরে গিয়েও আপনি দেখবেন খুব ইজিলি আপনি লাইসেন্সের জন্য পাশ করে যাচ্ছেন। এটা ওভারঅল সবাইকে হেল্প করবে। আচ্ছা, অর্থাৎ কিছু কমন প্রোটোকল আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে, যেটি দেশের বাইরে সেই প্রোটোকলগুলোকে মেনটেন করা হয়। আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে এর মাঝে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের যে নিয়মিত সেগমেন্ট, কী খাবেন কেন খাবেন, সেটা আমরা একটু দেখে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ডিপ্রেশন হলো এমন একটি ইস্যু যেটি আসলে ভেতরে ভেতরে আপনাকে ঘুণ পোকার মতো খেয়ে নিবে। আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনি অ্যাকচুয়ালি ডিপ্রেসড। ডিপ্রেশন এতই বেড়েছে আজকাল, দেখবেন যে আমরা নিউজ পড়লে বা নিউজ দেখলেও অনেক নিউজ পাচ্ছি যে আত্মহত্যার প্রবণতা বা নিজের কোনো একটা ক্ষতি করা, ইনজুরি করা, এই বিষয়গুলো। এটি আসলে কেন হয়? এটি কিন্তু একটি মূল বিষয়, কিন্তু ডিপ্রেশন লাইফে এতটাই মানে আমাদের চাওয়া, যেই চাওয়াটাকে আমরা আসলে পাওয়ায় পরিণত করার জন্য কোনো কিছুই করি না, অথচ কেন পাচ্ছি না সেই বিষয়গুলো আমাদের ভোগায়। আমরা যদি একটু পজিটিভ থিঙ্কিং করি তাহলে কিন্তু এই ডিপ্রেশন থেকে অনেকটা রিমুভ করা যায়।
কিছু কিছু বিষয় আছে, যেরকম ধরেন হরমোনাল কোনো বিষয় থাকলে তখন কিন্তু অবশ্যই মেডিকেশন ছাড়া ডিপ্রেশন কোনোভাবেই রিমুভ করা যাবে না। তবে ইনিশিয়ালি বা ফার্স্ট স্টেজের ক্ষেত্রে যখন দেখবেন যে কোনো বিষয় নিয়ে আপনি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, খুব কমন বিষয় যেটি আগে আপনি স্বাভাবিকভাবে নিতে পারতেন কিন্তু এখন আপনি নিতে পারছেন না, এরকম কোনো ইস্যু যদি আপনার ভিতরে গ্রো করে, এখনই সচেতন হন। আমাদের যে লাইফস্টাইল আছে অ্যান্ড ফুড হ্যাবিট, দেখবেন আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের জীবনটা কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে। আমরা ন্যাচারাল বা নেচারের ভিতরে যাওয়ার সুযোগই কম। আমরা সারাক্ষণ কাজ পরিশ্রম করছি অথবা আমাদের সাথে আছে গেজেট। আমাদের কোনো ফিলিংস বা কোনো অনুভূতি আমরা কেউ কাউকে প্রকাশ করছি হয়তো মেসেঞ্জারে, হয়তো বা টুইটারে, অথবা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু পাশে বসে তার সাথে কোনো কথাও বলছি না। আমাদের মনের ভিতরটা কিন্তু এখন আর ক্লিয়ার থাকে না, স্বচ্ছ থাকে না, আমাদের ভিতরে একটা কালো ছাপ হয়ে যাচ্ছে। আর তার সাথে আছে ফুড। আমরা যদি এখন একটু সার্চ করতে যাই, দেখবো একটার সাথে একটা খাবার ফ্রি, এটার সাথে ওটা ফ্রি, একটা গেলে এটা আপনি কম দামে পেয়ে যাচ্ছেন, তার নাম হলো ফাস্টফুড। ফাস্টফুড আমাদের ব্রেনের ভিতরে এমন একটা বিষয় তৈরি করে ফেলেছে যেটি আমাদের যে ন্যাচারাল বিষয়গুলো এবং আমাদের যে হরমোন এনজাইমগুলো প্রপার ওয়েতে কাজ করতো সেগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমাদের মুখের টেস্ট বাড নষ্ট করে দিচ্ছে এবং আমাদের অনুভূতিগুলোকেও অনেক বেশি নষ্ট করে দিচ্ছে। ফাস্ট ফুড বা বাইরের খাবারগুলোতে যেটি ব্যবহার করে সেটি হলো টেস্টিং সল্ট, এবং এই ধরনের প্রিজারভেটিভ খাবারগুলো বা প্রিজারভেটিভ যেগুলো তো দেয়, সেই খাবারগুলোতে কিন্তু আমাদের শরীরের যে ন্যাচারাল যে এলিমেন্টগুলো আছে বা নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। যারা ডিপ্রেশনে আছেন তাদের যদি বোঝেন যে আপনি ডিপ্রেশনে আছেন, তাহলে কিছু খাবারের ধরন পরিবর্তন করে ফেলতে পারেন। যেরকম ধরেন আপনার খাবারের তালিকায় রাখতে পারেন ওটস, আপনি খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন একটি করে কলা। ভিটামিন বি কমপ্লেক্সটা খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত এবং সেলেনিয়ামটাকে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। যেসব খাবারগুলো খেলে আপনার বডিতে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যেরকম ট্রিপ্টোফ্যান নামক, এই খাবারগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখা খুবই প্রয়োজন। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারও আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। যেই খাবারগুলো ন্যাচারালভাবে আমরা খেতাম, হয়তো আমাদের দাদা দাদি নানা নানি যেই খাবারগুলো আসলে খেত সেগুলো আমরা অনেকটাই হারিয়ে ফেলছি। যেরকম ধরেন চালের তৈরি খই, চালের তৈরি মুড়ি, এই মুড়ি খই এগুলোও কিন্তু এখন আর আমাদের খাদ্য তালিকায় আসলে থাকেই না, বা এগুলো যে থাকবে আমরা মনে করি এগুলো তো কোনো ডিজিজ থাকলে খাওয়া হবে, আমরা কেন খাবো। বিষয়টা কিন্তু আসলে তা নয়। আমরা ন্যাচারাল খাবার খেতে পারি। আমরা একটা জুস নিজে তৈরি করে খাবো না, আমরা হয়তো পারচেস করব, এটা তো প্রিজারভেটিভ দেওয়া। তাহলে আমি একটা জুস বাসায় তৈরি করতে পারি, এটাতে সময় দিতে পারি। আমরা যদি বাসায় যারা ফ্যামিলি আছে তাদের আমরা যদি নিজেদের মধ্যে একটু খাবার তৈরি করে তাদের কাছে একটু দেই, একটু আকর্ষণীয় করে দেই, তাহলে তারা যখন প্রশংসা করবে এই খাবারটা ভালো হয়েছে, মন কিন্তু এমনি ভালো হয়ে যায়। খাবারের তালিকাটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করুন, নিজের প্রবলেমগুলো ফাইন্ডিংস করার চেষ্টা করুন। কেননা আমাদের মনের ভিতরে দুটো প্রভাব থাকে, একটি সাবকনসিয়াস মাইন্ডে থাকে, এটা হলো কনসিয়াস মাইন্ড থাকে। যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো প্রভাব থেকে যায়, আমাদের মনের কষ্টগুলো থেকে যায়, সেটি কিন্তু দূর হয়ে যায় যখন আমরা কনসিয়াস থাকি যে আমাদের এই প্রবলেমগুলো আর থাকবে না। আমরা শেয়ার করব অনেক বেশি, আমরা খাবারগুলোকে বাসায় তৈরি করে খাবো, আমরা ফ্যামিলিকে সময় দিব, তখন কিন্তু ডিপ্রেশন আস্তে আস্তে কেটে যাওয়ার চান্সেস থাকে। সবাই ডিপ্রেস মুক্ত জীবন গড়ি, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই প্রত্যাশায়। সার্বসারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনি যেহেতু দেশের বাইরে প্র্যাকটিস করছেন, আমাদের দেশের সাথে বাইরের দেশের যে ট্রিটমেন্ট প্রোটোকল একটু হলেও ভিন্ন রয়েছে, অনেক আধুনিক। আপনার কাছে একটু জানতে চাইবো, একজন ডেন্টিস্টের সঙ্গে একজন রোগীর সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত? আমরা যেরকম রোগীদের নাম বলতে পারি, কারণ আমরা তো রোগীদের সাথে একটু বেশি সময় কাটাই। রোগীদের যদি সকাল 10টায় অ্যাপয়েন্টমেন্ট থাকে, রোগীদের আমরা 15 মিনিট আগে আসতে বলি, তার সাথে আমরা আসলে কথা বলি এবং রোগীর সাথে আমাদের এক ধরনের বন্ডিং তৈরি হয়। সেটা আসলে ডক্টর পেশেন্ট রিলেশন, এটা এর বাইরের কিছু না, এটা খুবই প্রফেশনাল রিলেশনশিপ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন আউটসাইড দি অফিস দেখা হয় রোগীর সাথে, আমরা হাই পর্যন্ত বলি, এর বেশি আমরা আসলে কথা বলি না, কারণ আমরা জানি এটা মেনটেন করতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে যে এক ধরনের প্রাইভেসি। একজন রোগীর যে কোনো তথ্য একজন ডাক্তার তাকে প্রাইভেট রাখতে হবে। একজন ডাক্তার তার
অফিসের বাইরে ওই রোগীর প্রয়োজন নেই এরকম কোনো তথ্য প্রকাশ করতে পারবেন না, এবং সেটা 10 বছর পর্যন্ত। যে কোনো রিটেন ডকুমেন্ট, যে কোনো এক্সরে একজন ডেন্টিস্ট 10 বছর প্রিজার্ভ করবেন এবং 10 বছর তার দায়িত্ব থাকবে। কোনো কারণে এটা যদি লিক হয় সেটা তার জন্য একজন ডেন্টিস্ট বা একজন ডাক্তারের জন্য একটা বড় ধরনের লিগ্যাল ব্যাপার, যেটার জন্য তার পানিশমেন্ট আছে। তো রোগীর সাথে আমরা এই প্রাইভেসি মেনটেন করি বলে অনেক সময় আছে যে একজন হাজব্যান্ড ওয়াইফ হয়তো অফিসে ঢুকলেন, ওয়াইফ কিন্তু বলেন তার হাজব্যান্ডকে যে তুমি যদি বাইরে যাও আমার জন্য ভালো হয়। নর্মালি আমরা ওয়াইফ বা হাজব্যান্ড যদি পারমিট না করে তাহলে আমরা আরেকজনকে আমাদের অপারেটরিতে পারমিট করি না। এটা আসলে আপনাকে রোগীকে খুবই এক ধরনের কমফোর্ট দেয়, সে ডাক্তারের কাছে তার সব কথা খুলে বলে। এটা ডাক্তারের জন্য খুবই ভালো একটা জিনিস, কারণ রোগী তখন কনভিন্স থাকে, ডাক্তার বুঝতে পারে যে তার কোন কোন প্রবলেম কীভাবে সলভ করতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের দেশে। আমার মনে হয় যে ডাক্তাররা যদি রোগীদের একটু বেশি সময় দেন, এই জিনিসটা আসলে এস্টাবলিশ করা সম্ভব। এটা আসলে যন্ত্রপাতির ব্যাপার না। রোগী এসেছেন, সেই সঙ্গে 2-3 জন করে আত্মীয়স্বজন এসেছেন। আশা করি আপনি যে ট্রিটমেন্টের কথা বলেন, যে প্রোটোকলটার কথা বলেন, সেটা বাংলাদেশে এক সময় শুরু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনারাও ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। পুরুষদের বিশেষ করে যে প্রোস্টেট গ্ল্যান্ড, এই প্রোস্টেট গ্ল্যান্ডের এটা যেটা বড় বৃদ্ধি পায়, বয়স বড় হয়ে যায়, এটা এজের পরে আপনার 50 সাধারণত দেখা যায় যে এটি এনলার্জ করে। এই প্রোস্টেট গ্ল্যান্ডের যখন বড় হয়ে যায় তখন সাধারণত প্রস্রাবের কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এছাড়াও অন্যান্য কিছু সমস্যা হতে পারে, যেমন প্রস্রাবের যে রাস্তাটা সেটা যদি ইউরেথ্রাটা যদি সরু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমগুলো হয়। অনেক সময় ব্লাডার নেক হাইপারট্রফি হতে পারে, সেই ধরনের ক্ষেত্রে সাধারণত এই প্রস্রাবের সমস্যাগুলো আমাদের কাছে বেশি বেশি করে তারা নিয়ে আসেন। অথবা যদি তার প্রস্রাবের রাস্তা, যেমন মূত্রথলিতে তার একটা স্টোন আছে, যদি স্টোনটি তার সাইজের উপর নির্ভর করে, দেখা যায় স্টোনের সাইজ ছোট, অনেক সময় এরকম হতে পারে যে তার প্রস্রাব বন্ধ হয়ে পর্যন্ত হয়ে যেতে পারে। অথবা তার দুইটি কিডনির নালিতে দুই দিকেই তার পাথর আছে, অবস্ট্রাক্টেড হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে একসময় তার অ্যানুরিয়া ডেভেলপ করেছে এবং তার প্রস্রাব হচ্ছে না। এই ধরনের মাল্টিপল সমস্যা নিয়ে সাধারণত এজেড যারা আছেন তারা আমাদের সাথে প্রেজেন্ট করে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।